আসসালামু আলাইকুম সবাইকে। সার্বিয়া ইউরোপের চমৎকার একটি দেশ। যদিও সার্বিয়া বলকান একটি কান্ট্রি, এটা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত নয় এখনও। আর সত্যি বলতে সার্বিয়ার 30% মানুষ আশা করে যে তারা ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকবে, কিন্তু 70% মানুষ সার্বিয়ার তারা চায় না যে তারা ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকবে, কারণ তারা ভালো আছে। এটা অতীতে ইউএসএসআরের অন্তর্ভুক্ত ছিল। তো সার্বিয়া ঘোরাঘুরি শেষে যদি রিভিউ দিতে হয়, তো সার্বিয়াকে আমি কিভাবে রিভিউ দিব? তো আমি মূলত তিনটা গল্প করব। নাম্বার ওয়ান, আমি স্টেভান নামে আমার এক ফ্রেন্ডের সাথে, ও সার্বিয়ান, স্টেভানের সাথে আমি পোল্যান্ড থেকে সার্বিয়াতে আসছি বাই রোডে গাড়িতে করে। আমাদের ক্র্যাকোভ থেকে, পোল্যান্ডের ক্র্যাকোভ শহর থেকে সার্বিয়া পর্যন্ত আসতে আমাদের মাত্র 8 ঘন্টা সময় লেগেছে। ক্র্যাকোভ থেকে আমরা স্লোভাকিয়াতে আসছি, স্লোভাকিয়া পার হয়ে হাঙ্গেরিতে আসছি, এবং হাঙ্গেরির পরেই সার্বিয়া। তো আমি এখন আছি নভিসদ নামে একটা সিটিতে। এটা বেশ সুন্দর একটা সিটি, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি আসতে আসতে স্টেভানকে বললাম যে সার্বিয়াতে কেন তোরা বাংলাদেশিদেরকে, বিশেষ করে বাংলাদেশি যারা রেমিটেন্স ওয়ার্কার, আমার মতো যারা প্রবাসীরা, তারা তো বাংলাদেশের জন্য কাজ করছে, দেশের বাইরে যাচ্ছে, তো তোরা বাংলাদেশিদেরকে কেন সুযোগ দিচ্ছিস না? বাংলাদেশিরা কিন্তু খুব চিপ লেবার রেট, বাংলাদেশি লেবার প্রাইস কিন্তু খুব চিপ। আর সার্বিয়াতে স্যালারি স্কেল 400 থেকে 500, 550 ইউরো মোটামুটি অ্যাভারেজ জেনারেল ওয়ার্কারদের স্যালারি। তো বাংলাদেশিদেরকে তোরা কেন ইনফ্লুয়েন্স করছিস না যে আসো সার্বিয়াতে, আসো কাজ করো? তো আমাকে দুটা কথা বললো। নাম্বার ওয়ান হচ্ছে বাঙালিরা সার্বিয়া থাকতে চায় না, আর এর পিছনেও কারণ আছে। নাম্বার টু, সেটা হচ্ছে সার্বিয়া অনেক এক্সপেন্সিভ। কেন বলছি? সার্বিয়াতে আমি এবার গল্প দুই, আমি ওর কথা ভেবে, আসলে এক একজনের লাইফস্টাইল তো এক এক রকম, আমি ভাবলাম যে হয়তো ওর দৃষ্টিভঙ্গি থেকে বলছে, কিন্তু আসলে তা না। আমি কেএফসিতে, পোল্যান্ডে কেএফসি খেয়েছি, হাঙ্গেরিতে খেয়েছি, কিন্তু স্লোভাকিয়াতে খেয়েছি, কিন্তু সার্বিয়াতে যখন আমি কেএফসি খাই, আমি দেখলাম কেএফসির প্রাইস পোল্যান্ডের থেকে বেশি। ইভেন একটা ক্যাচআপ পর্যন্ত এরা ফ্রি দেবে না, পোল্যান্ডে কিন্তু ফ্রি, ইভেন হাঙ্গেরিতেও কিন্তু ফ্রি। এখানে ক্যাচআপের জন্য আমাকে 80 দিনার দিতে হলো। তো আলটিমেটলি কী হলো, কেএফসি আমি একটা বাকেট আর 3টা উইংস, 2টা ফ্রেঞ্চ ফ্রাই সহ আমি পাইলাম প্রথমে 940 দিনার, এরপরে ক্যাচআপের জন্য আরও 80 দিনার। তাহলে কত হলো? 1020 দিনার আমি খরচ করলাম। এটা যদি আমি পলিশ জুয়তিতে কনভার্ট করি, তাহলে কিন্তু এটা 40 জুয়তির উপরে। এই পোর্শনের খাবার পোল্যান্ডের কেএফসিতে কিন্তু 40 জুয়তি লাগতো না। হ্যাঁ, সাথে আমার পেপসি রিফিল ছিল, আমি ভিডিওতে দিব যে আমি কী কী খাইছি কেএফসিতে। তো সেখানে আমি কম্পেয়ার করলাম যে আসলেই সার্বিয়ার খাবার দাবার কিন্তু এক্সপেন্সিভ। শুধু তাই না, স্টেফান আমাকে প্রথম দিন যখন আমি সার্বিয়াতে আসি, স্টেফান আমাকে একটা বুরেক কিনে দিয়েছিল। ওদের একটা ট্র্যাডিশনাল রুটি বুরেক, যেটা এত বড় হবে সাইজে। তো ওই বুরেকের যা দাম, আমি দেখলাম এই সেম জিনিস পোল্যান্ডে পাওয়া যায়, যদিও এটা সার্বিয়ার অথেন্টিক। তো যেহেতু এটা অথেন্টিক, সার্বিয়াতে কিন্তু এটার দাম কম হওয়া উচিত ছিল। সার্বিয়ানরা, মোস্টলি তুর্কিশরা এটা বিক্রি করে, বাট সার্বিয়ানরাও আছে, এটা পোল্যান্ডে বিক্রি করতেছে সেম জিনিস এর থেকে কম দামে, বাট সার্বিয়াতে কিন্তু বেশি দাম। তো যাই হোক, বেশ কিছু সিনারিও পর্যবেক্ষণ করে, অবজার্ভ করে যা বুঝলাম, আসলে সার্বিয়াতে খাওয়া দাওয়ার খরচটা অনেক বেশি। সার্বিয়ার লিভিং এক্সপেন্স বেশি বলেই আসলে আমরা ইভেন বাংলাদেশ থেকে আমি খোঁজ নিলাম যে কিছু এজেন্সি 9 লাখ, 9.5 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে একজনকে সার্বিয়াতে ভিসা করিয়ে কাজ দেওয়ার জন্য। তো দেখুন, আসলে বাংলাদেশের যে মানুষটা আপনার 9-10 লাখ বা সব মিলায় ধরেন যে 10-11 লাখ টাকা যে খরচ করতে পারে, যার কাছে ক্যাশ আছে, সে ফার্স্ট অফ অল সে বিদেশে আসবে না। আর যদি সে বিদেশে আসে, তাহলে সে কর্মের সন্ধানে আসছে, সে সেই টাকাটা লোন করে আসছে, অথবা জমি বিক্রি করে আসছে, অথবা ধার দেনা করে আত্মীয় স্বজনের কাছ থেকে আসছে। সো 10-12-15 লাখ টাকা যার মাথায় ঋণ থাকে, তার একটা টার্গেট থাকে যে আমাকে মাসে অন্তত 1000 ইউরো কামাতে হবে, তাহলে আমি আমার গোলটাকে অ্যাচিভ করতে পারবো। 2 বছরের মধ্যে ইনশাল্লাহ আমার ধার দেনা শোধ হয়ে যাবে, ডান।
পাশাপাশি কেউ ইউরোপে আসলে তার একটা মাথায় চিন্তা থাকে যে আমাকে ইউরোপে সেটেলড হতে হবে, আমাকে ইউরোপে লিগাল থাকতে হবে, আমাকে পার্মানেন্ট রেসিডেন্সি নিতে হবে, আমাকে পাসপোর্ট নিতে হবে, আলটিমেটলি আমার ফিউচার জেনারেশন যাতে ইউরোপেই হয়। তো এই জিনিসগুলো চিন্তা করলে যখন একটা ওয়ার্কার সার্বিয়াতে আসতেছে, সে হার্ডলি 500-550 ইউরো স্যালারি পাচ্ছে। এজেন্সি যদি আপনাকে বলে যে আপনার স্যালারি 800 ইউরো, 900 ইউরো, ডোন্ট ট্রাস্ট অন দেম। এটা সম্ভব না। 800-900 ইউরো স্যালারি আছে কাদের জন্য? যারা হাই স্কিল্ড ওয়ার্কার। ওয়েল্ডাররা এখানে, যারা 3G ওয়েল্ডার, তারা এখানে 800 ওভারটাইম মিলায়ে 800 থেকে 1000 ইউরো স্যালারি পায়। তো আপনি চিন্তা করেন। থার্ড পয়েন্ট যেটা বলতে ভুলে গেছি, পয়েন্ট নাম্বার 3 যেটা বলছিলাম, গল্প নাম্বার 3, আমি আসলাম। আমাদের খুলনার এক ভাই, ওনার নাম বলবো না, খুবই ভালো ফ্যামিলির ছেলে, আলহামদুলিল্লাহ, টাকা পয়সারও কোনো সমস্যা নেই। উনি 2.5 মাস আগে, গত সেপ্টেম্বরে সার্বিয়াতে আসছে। তো ওনার সাথে যখন আমি দেখা করলাম যে ভাই কী অবস্থা, উনি বললো যে ভাই প্রথম 1 মাস তো ভাত খাইনি, বুঝতেছিলাম না। উনি নভিসদেই, কিন্তু নভিসদ যেখানে আমি আছি। তো উনি বললো যে ভাই বাঙালিই নাই। তা আমি তো মোটামুটি ম্যানেজ করছি, কোম্পানি অল ডান, আমার লিগালাইজেশনের কোনো প্রবলেম নাই, আমি লিগাল, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সব কিছু ডান। প্রবলেম হচ্ছে ভাত কোনটা, মাংস কোনটা খাবে উনি এটা জানতো না। তারপরে কি হলো, উনি গত 1.5 মাস যাবৎ শুধুমাত্র ডিম ভাজি, হয় আলু ভর্তা অথবা বেগুন ভর্তা, ডিম ভাজি, সাদা ভাত, এর উপরে উনি বেঁচে আছে। তো আজকে ওনাকে আমি বিদায় করলাম নভিসদ থেকে। উনি আজকে বেলগ্রেড গেল এবং আগামীকালকে ওনার বাংলাদেশের ফ্লাইট। উনি জাস্ট শর্ট টাইমের জন্য, খুব অল্প কয়েকদিনের জন্য বাংলাদেশে যাচ্ছে, উনি আবার চলে আসবে। সার্বিয়াতে মাথায় রাখবেন, সার্বিয়াতে এসেই কিন্তু কাজে জয়েন করা যায় না। সার্বিয়া, ক্রোয়েশিয়া, এই দেশগুলোতে আপনাকে এসে ফার্স্টে থানায় বা আপনার ইমিগ্রেশনে রিপোর্ট করতে হবে, 15-20 দিন সময় লাগবে। আপনি পার্টিকুলারলি যখন অ্যাপ্রুভাল পাবেন, তারপর আপনি কাজে জয়েন করতে পারবেন। তো কোম্পানি এগুলো অ্যারেঞ্জ করে দেয়, হোয়াট এভার। তো আমি যে গল্পটা করছিলাম, ওই ভাই, এখানে ভাতের কষ্ট, কাঁচামরিচ নাই, কিন্তু মাথায় রাখবেন, কাঁচামরিচ নাই, বাংলাদেশের চাল নেই, এখানে বাংলাদেশের দোকান নেই, বাংলাদেশের বাজার নেই, ইন্ডিয়ান শপ পর্যন্ত নাই। উনি সার্বিয়াতে যেই প্যারাবয়েলড রাইসটা পাওয়া যায়, চালটা পাওয়া যায় সুপার শপে। আমরা পোল্যান্ডেও এসে প্রথম ওই প্যারাবয়েলডগুলো, ইভেন এখনও সুপার শপে এগুলোই পাওয়া যায়। তো এগুলো থেকে একটা মানে ভাত ফুটায় ঝরঝরা ভাত খাওয়া কিন্তু খুব টাফ। বেচারা কিন্তু কষ্টে ছিল। এটা মাথায় রাখতে হবে, যারা ভাতের পাগল, যাদের ভাত লাগবেই এবং ভাত, মাংস, তরকারি ছাড়া খাওয়া হচ্ছে না, তারা সার্বিয়া আসবেন না। কারণ আসলে পরে খরচ বেড়ে যাবে খাওয়ার। হ্যাঁ, যাদের জুনুন আছে যে না আমি সার্বিয়াতে যাব, আমার যেতে হবে, আমার একটা কর্মসংস্থান প্রয়োজন, হ্যাঁ আমি 6 মাস কষ্ট করব, নো প্রবলেম, আমার একবেলা ভাত হলেই চলবে, তারা হয়তো কিছু করতে পারবেন। বাট যারা বাংলাদেশে আছেন, 3 বেলা ভাত লাগবে, মাছ, মাংস, তরকারি লাগবে, রান্নাবান্না লাগবে, বাংলা খাবার, তাদের জন্য সার্বিয়া না। ইভেন তাদের জন্য কিন্তু ইউরোপেও কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, পোল্যান্ডে একটা সময় ছিল, যখন পোল্যান্ডে প্রথম আসছিলাম, কাঁচামরিচ পাই নাই, হালাল মাংস পাই নাই, আমাদের অনেক কষ্ট হয়েছে, চাল পাই নাই। বাট এখন মাশাল্লাহ পোল্যান্ডে 20,000-এর উপরে বাংলাদেশে আছে। পোল্যান্ডের এমন কোনো শহর নাই যেই শহরে একটা বাংলা সুপার শপ, বাংলা মুদিখানা নাই। এটা কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট যে আমরা উইদিন লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছরে পোল্যান্ডে 20,000 বাঙালি আসছে পরিবারসহ। পোল্যান্ড আমাদেরকে সেই সুযোগ দিয়েছে এবং আমরা কিছু করতে পারছি। তো সার্বিয়াও সুযোগ দিতে চায়। মূলত আসলে সার্বিয়া চায় যে আপনি এর দেশে ইনভেস্ট করেন, আপনি এখানে কাজ করে টাকা দেশে পাঠাবেন। এটা এদের জন্য, এদের ইকোনমির জন্য এখনও পর্যন্ত ডিফিকাল্ট। হ্যাঁ, কাজের লোক যে লাগবে না তা না। 2027-এ সার্বিয়াতে বিজনেস এক্সপো আছে, যার জন্য 22,000 শুধু কনস্ট্রাকশন শ্রমিক দরকার। বাংলাদেশি আসতেছে, শ্রীলঙ্কান আনতেছে, এরা ইন্ডিয়া, নেপাল থেকে কনস্ট্রাকশন ওয়ার্কার আনতেছে। বাট এরাও জানে যে আমাদের এখন প্রয়োজন, তাই এদেরকে লাগবে। তো আশা করি খুব শিগগিরই সার্বিয়ার ইমিগ্রেশন পলিসি আরও সহজ হবে এবং এরা ফরেন ওয়ার্কার্সদের ওয়েলকাম করবে। বাট এখনও পর্যন্ত এরা ওই চিন্তাতেই আছে, তুমি আসো টাকা দাও। মানে আপনি যে এখানে 500-600 ইউরো মাসিক ইনকাম করে আপনি যে 400 ইউরো বাড়িতে পাঠাবেন, ডিফিকাল্ট। হ্যাঁ, তার জন্য সহজ, আপনি যদি স্মোকিং না করেন, এখানে ড্রিঙ্কস না করেন, জাস্ট কাজ করবেন, ভালো মানুষ আপনি, আমাদের কথায় যারা ভালো মানুষ তাদের জন্য ওকে, নো প্রবলেম। তারা
ইজিলি 50-100 ইউরোতে মাস চালাই দিতে পারবে, বাকি টাকা দেশে পাঠিয়ে দিতে পারবে, সবাই হ্যাপি। বাট যাদের একটু স্মোকিং ড্রিঙ্কিংয়ের অভ্যাস আছে, আবার ভাতও খাবেন, ভাই সার্বিয়া এসে লাভ নেই, ঠিক আছে? এই কারণেই মূলত ওই যে প্রথম পয়েন্টে ফিরে যাই, প্রথম গল্প, দ্বিতীয় গল্প, তৃতীয় গল্প, তিনটা মিলিয়ে স্টেফান সঠিক কথা বলেছে যে সার্বিয়াতে কাজ আছে, কাজ হচ্ছে, বেতন আছে, সব আছে, বাট লিভিং অনেক এক্সপেন্সিভ। আপনার একজন মানুষের মাসে কমসে কম 150 থেকে 200 ইউরো লাগবে যদি সে 3 বেলা খাইতে চায়, 2 বেলা ভাত। আর যদি এদের মতো খাদ্যাভ্যাস হয়, যেরকম আমি একটা বড় মার্কেটে বসে আছি, এখানকার যে ফুডকোর্টে 5টা মাত্র দোকান, ছোট 5টা খাবারের দোকান। আই ক্যানট বিলিভ দিস। অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে একটা এর অর্ধেক মার্কেটেও ফুডকোর্ট থাকে বিশাল, এখানে এত বড় মার্কেট দেখেন। এটা কিন্তু ক্রিসমাসের মাস, ডিসেম্বর মাস। পোল্যান্ডে বা হাঙ্গেরিতে লোক পা রাখার জায়গা নেই, বাট এটা কিন্তু ফাঁকা। আবার এরা কিন্তু এত বেশি একটা কেনাকাটাও করছে না, এরা এত বেশি মানে পয়সা খরচ করে না, যেটা বুঝলাম। তারপরেও আমাদের বাংলাদেশিদের যদি আপনি ঘোরাফেরা করতে চান, সার্বিয়া উড বি ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি। অনেক সহজ, ঘোরাফেরা অনেক চিপ কম্পেয়ারিং টু আদার ইউরোপিয়ান কান্ট্রিজ। আর কেনাকাটা যদি করতে চান, হ্যাঁ, তো একই জিনিস, একই ব্র্যান্ড আমি দেখলাম। এখানকার কাপড়ের দোকান, এখানে দাম বেশি। আপনি পাশের দেশ হাঙ্গেরিতে চলে যান, দাম কম। আই ডোন্ট নো কেন সার্বিয়াতে দাম বেশি। আবার এদের খাবার দাবারও অভ্যাসও দেখলাম। তো আমার মনে হয় যে এরা ইনকাম করে বেশি, খরচ করে কম। ইনকাম করে বেশি কেন বলছি, এখানে কিন্তু ইউরো চলে কীভাবে? এই নভি সদ সিটিটা ক্রোয়েশিয়া থেকেও 1 ঘন্টার দূরত্বে, হাঙ্গেরি থেকেও 1 ঘন্টার দূরত্বে। এখানে আপনি ইউরোতেও পেমেন্ট করতে পারছেন, আপনি এদের যে দিনার, সার্বিয়ান মুদ্রা, এটাতেও পেমেন্ট করতে পারছেন। এই জিনিসটা মজার লাগলো। যেরকম আমাদের গাড়ির নাম্বার প্লেট ছিল পলিশ নাম্বার প্লেট, যে কারণে আমাদেরকে রাস্তার টোল দেওয়া লাগছে ইউরোতে, অথচ আমার গাড়ির ড্রাইভার কিন্তু সার্বিয়ান। তো যাই হোক, এরা ইউরোকে অনেক পছন্দ করে, এরা ইউরো চলে, এখানে ইউরো কালচারটা চলে, যদিও এদের কারেন্সি ইউরো না, দিনার। এবং এখানে আপনি এটিএম মেশিনও পাবেন, যেখান থেকে আপনি দিনারও বের করতে পারবেন, ইউরো বের করতে পারবেন। এই জিনিসটা আমার কাছে অসাম লাগছে। এটা ইউরোপের অন্যান্য জায়গাতে আছে, ট্যুরিস্ট স্পটগুলোতে, বাট নভি সদ এত পপুলার কোনো ট্যুরিস্ট স্পট না, বাট দে আর প্র্যাকটিসিং ইন ইউরো। এটা ভালো লাগলো, কারণ আমি যেটা বুঝলাম যে মোস্ট অফ দ্য পিপল এখানকার, তারা আশপাশকার দেশগুলোতে ইউরোতে ইনকাম করতেছে। আরও একটা মজার ব্যাপার, শুরুতে বললাম যে কেন 30% সার্বিয়ান তারা চায় যে আমরা যেরকম আছি ভালো আছি, আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন, সেনজেন এগুলো দরকার নাই, ইউরো দরকার নাই। এর কারণ হচ্ছে এরা কিন্তু অলরেডি সার্বিয়াতে থেকেই কিন্তু এরা সেনজেনের সুবিধা পাচ্ছে। কীরকম? কারো যদি সার্বিয়ান পাসপোর্ট হয়, সেম সেনজেনের মতো তারা হাঙ্গেরি হয়ে সেনজেনের যে কোনো জায়গায়, পোল্যান্ড সুযোগ দিচ্ছে, ক্রোয়েশিয়া আছে, তারা সেনজেনে যেতে পারছে, 89 দিন পর্যন্ত তারা থাকতে পারছে, যেটা একটা সেনজেনের একজন টিআরসি বা সেনজেনের একজন নাগরিকের যে সুবিধা, এদের অলরেডি সেটা আছে। তাহলে এরা সেনজেন হয়ে করবেটা কি? সো লজিক্যালি দে আর উইনিং। তো সার্বিয়ানরা উইন উইন সিচুয়েশনে আছে। তবে হ্যাঁ, আই লাভ সার্বিয়া, ওয়েলকাম টু সার্বিয়া। কেন? এরা অনেক ফ্রেন্ডলি। আমাকে দোকানে কালকে রাতে যখন আমি দোকানে যাই, পলিশ ভাষার সাথে এদের ভাষার অনেকটা মিল আছে। ইংরেজি সবাই বলতে পারে না। তো আমি দোকানে যে একটা ড্রিঙ্কস কিনবো, আমি মনস্টার এনার্জি ড্রিঙ্কটা খুব পছন্দ করি, তো আমি ওটা কিনবো। তো আমি ওকে যখন বললাম যে আমি পোল্যান্ড থেকে আসছি এবং পলিশ ভাষার সাথে কথা বলছি, তো মজার ব্যাপার, আমার কার্ড কাজ করছিল না, আমার কাছে ক্যাশ ছিল না, আমার কার্ড কাজ করছিল না। সে আমাকে বললো যে এটা তোর জন্য ফ্রি। আমি বললাম যে ওয়াও, ফ্রি কেন? বললো তুই ট্যুরিস্ট, পোল্যান্ড থেকে আসছিস সেই জন্য। তো আজকে সকালে আমি আবার সেই দোকানে গেছি এবং আমি তাকে 180 দিনার দিয়ে আসছি। একটা মনস্টারের দাম 180 দিনার। পোল্যান্ডে আমাদের 6.5 জুয়োতে অলমোস্ট, এখানে সেম। এই একটা জিনিসের দাম তো পাইলাম, যেটা অন্তত বেশি না। সো মনস্টার এনার্জি ড্রিঙ্ক খুবই ভালো। আমি আপনাদের রেকমেন্ড করছি না, কারণ এখানে ক্যাফেইন আছে। আমি রেকমেন্ড করছি ওয়েলকাম টু সার্বিয়া, অনেক সুন্দর দেশ। থ্যাংক ইউ।